ভৌগোলিকভাবে নেপালের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য প্রায় ১৮০০ কিলোমিটার। দুই দেশের সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকলেও বাণিজ্য পথ প্রধানত একটি, আর সেটির অবস্থান নেপালের দক্ষিণ অঞ্চলে। ১৯৮০-র দশকের শেষের দিকে ভারতের উপর একক নির্ভরতা কমাতে নেপাল সরকার সিদ্ধান্ত নেয় চীন থেকে জ্বালানি তেল আমদানি করার। এই সিদ্ধান্তের পর নেপালের ওপর প্রকট হতে শুরু করে ভারতীয় আধিপত্যের কালো ছায়া। শাস্তি হিসেবে ১৯৮৯ সালে নেপালের একমাত্র বাণিজ্য পথে জ্বালানি সরবরাহ একেবারে বন্ধ করে দেয় ভারত। হঠাৎ করে এই সরবরাহ একেবারে বন্ধ হয়ে যাওয়ায় নেপালকে চরম জ্বালানি সংকটের মুখোমুখি হতে হয়। সংকট থেকে কিছুটা মুক্তি পেতে নেপাল সে সময় বাংলাদেশ থেকেও বিমান যোগে কিছু তেল আমদানি করেছিল, কিন্তু তাতে কাজের কাজ হয়নি। জ্বালানি সমস্যা মেটাতে কাঠের ব্যবহার শুরু হয়, যার ফলে ব্যাপক বৃক্ষনিধন হয়। অতিরিক্ত গাছ কাটার ফলে হিমালয়ের দেশ নেপালে অর্ধেকেরও বেশি গাছ কাটতে হয়। তীব্র পরিবেশ সংকটের সৃষ্টি হয় দেশটিতে, যেখান থেকে নেপাল আজও ঘুরে দাঁড়াতে পারেনি। স্বাধীন নীতি অনুসরণ করায় ভারত নেপালকে যেই শাস্তি দিয়েছিল, সেটা ছিল ভিন্ন দেশের উপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার উদ্দেশ্যে ভারতের সাম্রাজ্যবাদী আক্রমণের এক জ্বলন্ত উদাহরণ। এমন অসংখ্য উদাহরণ দেয়া যাবে যেখানে দেশটি তার প্রতিবেশীদের উপর বিভিন্নভাবে প্রভাব বিস্তার করতে চেয়েছে। নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, বলা বাহুল্য বাংলাদেশও এর বাইরে নয়। কিন্তু তাতে লাভ হয়েছে কি? এই অঞ্চলে ভারত এককভাবে সবচেয়ে বড় দেশ। আঞ্চলিক শক্তি হিসেবে তো বটেই, বিশ্ব শক্তি হিসেবেও ভারত অনেক গুরুত্বপূর্ণ। বৃহৎ ভারতের পাশে তুলনামূলক ছোট যে কয়েকটি দেশ রয়েছে, সেই দেশগুলোর সাথে ভারতের ভৌগোলিক ও ঐতিহাসিক সম্পর্ক আছে। আঞ্চলিক শক্তি হিসেবে এই দেশগুলোর সাথে ভারতের দারুণ বোঝাপড়া গড়ে উঠতে পারত, কিন্তু তা না হয়ে বৈরিতার দিকেই গড়াচ্ছে সম্পর্ক। নেপালের কথায় ধরা যাক, দেশটির আভ্যন্তরীণ রাজনীতিতে একচ্ছত্র প্রভাব খাটাতে চেয়েছে দেশটি। রাজতন্ত্র উচ্ছেদ করে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা এবং নেপালকে হিন্দু রাষ্ট্রের পরিবর্তে ধর্মবিযুক্ত রাষ্ট্র করার বিরুদ্ধে ভারত নেপালের সবগুলো প্রধান রাজনৈতিক দলের বিরুদ্ধেই বিবাদে জড়িয়েছে। প্রভাব বাস্তবায়ন করতে ভারত তার বহুল চর্চিত বাণিজ্যিক আগ্রাসনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। কাজে লাগিয়েছে নেপালের মাধেসি ও থারি জাতিভুক্ত জনগণকে। জাতিগতভাবেই ভারতীয় বংশোদ্ভূত মাধেসি ও থারু জাতির বসবাস এই বাণিজ্য পথ ধরেই। স্বার্থের বাইরে গেলেই এই জনগোষ্ঠীকে মাঠে নামিয়ে দেয় ভারত। দীর্ঘদিন ধরে ভারত এই তরিকায় নেপালকে নিয়ন্ত্রণ করে আসছিল, কিন্তু এই তরিকা এখন আর কাজে লাগছে না। উল্টো নেপাল ভারতকে বুড়ো আঙুল দেখিয়ে লিম্পিয়াধুরা, কালাপানি, লিপুলেক অঞ্চলকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে নেপালের মানচিত্র পরিবর্তনের বিল পাশ করে দিয়েছে। নেপালের এই নতুন মানচিত্র তাদের পাঠ্যপুস্তকের পাশাপাশি জাতীয় প্রতীকেও স্থায়ী চিহ্ন হিসাবে বসবে বলে জানিয়েছে সেই দেশের সরকার। নেপালে ভারতীয় প্রভাব বজায় রাখতে দিল্লি যে কোনো চেষ্টা করেনি তা কিন্তু নয়। ২০১৪ সালে নরেন্দ্র মোদীর কাঠমান্ডু সফরের সময়ও হাজার হাজার নেপালিকে রাস্তায় অভ্যর্থনা জানাতে দেখা গিয়েছিল, কিন্তু মাত্র ১ বছরের মাথায় নতুন সংবিধান রচনা নিয়ে ভারতের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে নেপাল। তখন আবারও নেপালের ওপর সেই অঘোষিত তেল অবরোধ আরোপ করে ভারত। এছাড়া ভারত সীমান্তবর্তী ২৩টি জেলার প্রায় ৬০,০০০ হেক্টর জমি ভারতীয় বাহিনী কর্তৃক দখলের অভিযোগ বহুদিন ধরেই করে আসছিল নেপাল। নেপালের সাধারণ জনগণের দীর্ঘদিনের এই অভিযোগ কখনো আমলেই নেয়নি ভারত। উপরন্তু ভারত তখন কালাপানি এলাকাকে নিজেদের বলে দাবি করে, যার ফলে নেপালিদের মধ্যে ভারত বিরোধিতা চরম আকার ধারণ করে। ভারত মহাসাগরের মাঝখানে একটি দ্বীপ দেশ মালদ্বীপ। কৌশলগত এবং ভূরাজনৈতিকভাবে নেপালের মতোই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারত মহাসাগরকে কেন্দ্র করে চীন ভারত অথবা চীন মার্কিন দ্বন্দ্ব এবং প্রতিযোগিতার দৃষ্টিকোণ থেকে দেখলে দেশটির গুরুত্ব তার আয়তনের চেয়ে বহুগুণ বেশি। মালদ্বীপে কিছুদিন আগে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনকে কেন্দ্র করে দ্বীপরাষ্ট্রটি চীনপন্থী এবং ভারতপন্থী দলে বিভক্ত ছিল। ক্ষমতাসীন মালদ্বীপের ডেমোক্রেটিক পার্টির সভাপতি ইব্রাহিম মোহাম্মদ সোলি প্রকাশ্যে ভারতপন্থী হিসেবে পরিচিত, কিন্তু মালদ্বীপের প্রোগ্রেসিভ পার্টির প্রার্থী এবং মালের মেয়র মোহাম্মদ মুইজু চীনপন্থী হিসেবে পরিচিত। বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলি প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ মুইজুর কাছে পরাজয় স্বীকার করেছেন। মালদ্বীপে মোহাম্মদ সোলিহের আমলে প্রতিবেশী ভারতের আধিপত্য বেড়ে গিয়েছিল।
স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুসারে সাম্প্রতিক নির্বাচনে জয়ী মোহাম্মদ মুইজু ভারতের সহযোগিতায় নির্মিত বন্দরে ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি তার নির্বাচনী প্রচারণার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন, যদি তিনি ক্ষমতায় আসেন তবে তিনি সমস্ত বিদেশি সৈন্যদের দেশে ফেরত পাঠাবেন এবং এমন শক্তির সাথে আপোষ করবেন না যা মালদ্বীপের জাতীয় চেতনাকে চাপা দেয়, সেই সাথে দেশের উপর প্রভাব বিস্তার করতে চায়। ধারণা করা হয় মুইজুর এই ভারত বিরোধিতায় তাকে নির্বাচনে এগিয়ে দিয়েছে। কিন্তু কথা হচ্ছে, দীর্ঘদিন ধরে ভারতীয় বলয়ে থাকার পরেও মালদ্বীপের জনগণের মধ্যে কেন এত ভারত বিরোধী অবস্থা? ভারতের পক্ষ থেকে মালদ্বীপকে 2010 এবং 13 সালে দুটি হেলিকপ্টার এবং 2020 সালে একটি উড়োজাহাজ উপহার হিসাবে দেয়া হয়েছিল। ঘটনার সূত্রপাত সেখান থেকেই। দিল্লির পক্ষ থেকে বলা হয়েছিল উড়োজাহাজটি অনুসন্ধান, উদ্ধার অভিযান এবং জরুরি পরিস্থিতিতে অসুস্থ ব্যক্তিদের অন্যত্র সরিয়ে নেওয়ার কাজেই ব্যবহৃত হচ্ছে। কিন্তু 2021 সালে মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয় উড়োজাহাজটি পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য ভারতীয় সামরিক বাহিনীর প্রায় 75 জন সদস্য দেশটিতে অবস্থান করছে। এই ঘটনাকে কেন্দ্র করে দ্বীপের জনগণের মধ্যে গড়ে ওঠে ক্ষোভ, কারণ তাদের অনেকেই মনে করেন ভারত তার সৈন্যদের মালদ্বীপের মাটিতে রাখার জন্যই অনুসন্ধান কাজে ব্যবহারের নামে উড়োজাহাজটি এনেছে, যার প্রেক্ষিতে সাধারণ জনগণের মধ্যে বেগবান হয় ইন্ডিয়া আউট বা ভারত খেদাও আন্দোলন। আসলে ভৌগোলিক ও ঐতিহাসিক দুই দিক থেকেই শ্রীলঙ্কার সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী ভারত, অনেকে বলেন একমাত্র প্রতিবেশী। সুখে দুঃখে শ্রীলঙ্কার কাছে ভারত যেমন গুরুত্বপূর্ণ, ভারতের কাছেও শ্রীলঙ্কাও গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক নানা প্রসঙ্গ বাদ দিলেও সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়লে বিস্ময়করভাবে চুপ ছিল ভারত। যদিও পরবর্তীতে কিছু পদক্ষেপ তারা নিয়েছে, কিন্তু দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কের নিরিখে তা যথেষ্ট নয়। সবকিছু বিবেচনা করলে দেখা যাচ্ছে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ভারতের সম্পর্কটা অদ্ভুত কারণেই খারাপ। তবে কিছু ক্ষেত্রে সরকারের সাথে এক ধরনের সম্পর্ক থাকলেও জনগণকে সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে খুব একটা বিবেচনা করছে না ভারত। এর সবচেয়ে বড় উদাহরণ বাংলাদেশ। এদেশের ক্ষমতাসীন সরকারের সাথে দিল্লির যে গভীর সম্পর্ক দেখা যায়, বাংলাদেশের জনগণের ক্ষেত্রে তা অনেকটাই বিপরীতমুখী। সাম্প্রতিক সময়ের কয়েকটি ঘটনা বিশ্লেষণ করলে তার প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। সদ্য অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলায় অস্ট্রেলিয়ার কাছে ভারতের হেরে যাওয়ার পর ঢাকা শহরে যেভাবে উৎসব হয়েছে তাতে যথেষ্ট উদ্বেগের কারণ আছে। এই ঘটনাটা নিয়ে দুই দেশে আলোচনার পারদ তুঙ্গে উঠে গিয়েছিল। বিভিন্ন কারণে ভারতে অবস্থানরত বাংলাদেশিদের হেনস্থার ঘটনাও ঘটেছিল। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া এই আলোচনায় অকারণ রং লাগিয়েছে সত্যি, কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধিতা সাম্প্রতিক সময়ে তীব্র থেকে তীব্রতর হয়েছে। তবে এটা বলে রাখা ভালো যে বাংলাদেশের জনগণের মধ্যে যে ভারত বিরোধী মনোভাব গড়ে উঠেছে তা কিন্তু ভারতের জনগণের বিরুদ্ধে নয়। বাংলাদেশের পাশাপাশি ভারতের বিশ্লেষকরাও মনে করছেন যে ভারত সরকারের কিছু নীতি এই মনোভাবকে কিছুটা হলেও উস্কে দিয়েছে। বাংলাদেশের রাজনীতির কথাই ধরা যাক। আঞ্চলিক শক্তি হিসেবে বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব থাকতেই পারে, কিন্তু সেই প্রভাব যদি আপামর জনগণের সার্বভৌমত্বের অধিকারকে খর্ব করে, তাহলে জনগণের মধ্যে এর প্রভাব তৈরি হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। খুব শীঘ্রই একটি নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে। সেই নির্বাচনে কি হবে না হবে সেটা অনুমান করা কঠিন কিছু নয়। গত দুটি নির্বাচনের একটিতে প্রত্যক্ষভাবে এবং আরেকটিতে পরোক্ষভাবে হস্তক্ষেপ ও প্রভাব রেখেছে ভারত। গত 15 বছর ধরে বাংলাদেশে যে নির্বাচন হয়ে আসছে তা বিশ্লেষণ করলে দেখা যায় নেতা নির্বাচনের ক্ষমতা আর বাংলাদেশি নাগরিকদের হাতে নেই। এই ধরনের ধারণা আরও দৃঢ় হয় যখন বাংলাদেশের একজন মন্ত্রী প্রকাশ্যে বলতে পারেন যে কোনো মূল্যে হাসিনা সরকারকে টিকে থাকা নিশ্চিত করতে তিনি ভারতকে অনুরোধ করেছেন এবং ভারত তার অনুরোধ আমলে নিয়েছেন। বাংলাদেশের বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করে অনেক দিন ধরেই বলে আসছে ভারত বাংলাদেশের সম্পর্কটা ভারতের পক্ষে একতরফা হয়ে গিয়েছে। শেখ হাসিনার শাসনামলে ভারত তার উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহ দমন, বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট সুবিধা, বঙ্গোপসাগরের দুটি প্রধান বন্দরে স্থায়ী প্রবেশাধিকার অর্জন, জ্বালানি চুক্তি, বঙ্গোপসাগরে নজরদারির ব্যবস্থা ইনস্টল করা সহ ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতায় সম্পৃক্ত হতে বাংলাদেশের সমর্থন পেয়েছে। তবে এর বিপরীতে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি স্বাক্ষরের জন্য বাংলাদেশের অনুরোধকে বারংবার উপেক্ষা করা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্ত সবচেয়ে সহিংস সীমান্তে পরিণত হয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য ব্যবধান কয়েক বছর ধরে ভারতের পক্ষেই বেড়েছে।
এমনকি রোহিঙ্গা শরণার্থী সংকটেও বাংলাদেশ ভারতের কাছ থেকে কোনো সমর্থন পায়নি। এসব যৌক্তিক কারণে বাংলাদেশের জনগণের মধ্যে ভারত বিরোধী মনোভাব আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। ভারতীয় সরকারের ভুল নীতির কারণে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজনৈতিকভাবে। অনেকের মতে ভারতের একপেশে সহায়তায় বাংলাদেশে একটি কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। যেই রাজনৈতিক অচলাবস্থায় বাংলাদেশ এগোচ্ছে, সেখানে আরও একটি সাম্রাজ্যবাদী শক্তি আভ্যন্তরীণ রাজনীতিতে ঢুকে পড়েছে। সাম্রাজ্যবাদ কোন দেশে অনুপ্রবেশ করবে এবং কোন দেশে করবে না, সেটা সর্বতোভাবেই নির্ভর করে একটি দেশের মৌলিক, সামাজিক এবং অর্থনৈতিক ভিত্তির ওপর। বর্তমান প্রেক্ষাপট অনুসন্ধান করলে দেখা যাবে এই তিনটি ভিত্তি এখন অন্তঃসারশূন্য। স্বাভাবিকভাবেই এই সুযোগ কাজে লাগাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমান সময়ের মতোই স্বাধীনতার পর আওয়ামী লীগের অনেক প্রথম সারির নেতা বলতেন, বাংলাদেশে মার্কিন সাম্রাজ্যবাদের রাজত্ব শেষ হয়েছে, তার প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা নেই। কিন্তু আদতে কি হয়েছিল? মার্কিন সাম্রাজ্যবাদ কি ফিরে আসেনি? আর এই ফিরে আসার পথ পরোক্ষভাবে তৈরি করে দিয়েছে ভারত। ভারতে দুনিয়ার সবথেকে বেশি গরিব লোকের বাস। ভারত দুনিয়ার বড় অর্থনৈতিক শক্তির অন্যতম, দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ও বাংলাদেশের পরম প্রতিবেশী। দেশটি আমাদের স্বাধীনতা যুদ্ধে পাশে এসে দাঁড়িয়েছিল। ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিকভাবে দুই দেশের সম্পর্ক অত্যন্ত গভীর। ভারত বাংলাদেশ সম্পর্ক অবনমনে দুই দেশের রাজনীতিবিদরা যেমন দায়ী, তেমনই কিছু কিছু ক্ষেত্রে প্রপাগান্ডাও সমানভাবে দায়ী। ভারত সম্পর্কে সত্য, মিথ্যা এবং গুজব মিলে বাংলাদেশের জনমতে ভারত সম্পর্কে এক জটিল পরিস্থিতি সৃষ্টি হয়ে আসছে সেই 1948 সাল থেকে। সঙ্গত কারণে দুই দেশের সম্পর্ক নির্ধারণে খুব সাবধানে পা ফেলতে হবে। সেক্ষেত্রে বড় দায়িত্ব ভারতেরই। বাংলাদেশের জনগণের মনোভাব বুঝে সিদ্ধান্ত নিতে হবে এখন থেকেই। বাংলাদেশের রোহিঙ্গা সংকটে ভারত কেন চুপ ছিল জানতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন, অথবা বাঙালি জাতির রাজনৈতিক ইতিহাস জানতে চাইলে এই ভিডিওটি দেখতে একদম ভুলবেন না। কমেন্টে আপনাদের মতামত জানাবেন। দেখা হচ্ছে পরের পর্বেই। ভালো থাকবেন সবাই।